হ্যালো। ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে আমাদের লেকচার নাম্বার 5। আজকে যে বিষয়গুলো আমরা কভার করব তো দেখে নেই আমরা। আর্থিং সুইচ অ্যান্ড অপারেশন। আর্থিং সুইচের অপারেশনটা লাস্ট ক্লাসে আমরা ডিটেলে ডিসকাস করি নেই। আজকে আমরা ডিটেলে ডিসকাস করবো আর্থিং সুইচ কেন আমরা লাইনে ইউজ করি এবং এটা কীভাবে কানেক্টেড থাকে। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফর্মার, ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফর্মার কী কী টাইপের হয়, এবং কারেন্ট ট্রান্সফর্মার। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমরা স্টার্ট করতেছি। সো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে আর্থিং সুইচটা ফিজিক্যালি দেখতে হয় এরকম, এবং আর্থিং সুইচটা কানেক্টেড থাকে লাইন টু গ্রাউন্ডের সাথে। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা লাইন কানেক্ট করি, এই জায়গায় যদি লাইন কানেক্টেড থাকে আর এই পোর্শনটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বা জিরো পোটেনশিয়াল, সো আর্থিং সুইচটা কীভাবে কানেক্টেড থাকবে? আর্থিং সুইচটা থাকবে লাইন টু গ্রাউন্ডের মাঝখানে। অর্থাৎ এইটাই হচ্ছে কি আমাদের লাইন টু গ্রাউন্ড টার্মিনাল। দেখো এখানে 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 ভালো করে দেখলে বোঝা যাবে যে এই টার্মিনালটা এখন শর্ট হয়ে আছে। এখানে তিনটা ফেজে তিনটা টার্মিনাল এখন শর্ট হয়ে আছে। সো লাইন যদি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় তাহলে তো লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে। সো আর্থিং সুইচকে কখনোই আমরা লাইন অ্যাক্টিভ থাকা অবস্থায় ক্লোজ করব না। অর্থাৎ এটা হেলদি কন্ডিশনে বা অ্যাক্টিভ লাইনে যখন পাওয়ার থাকবে সব সময় এটা ওপেন থাকবে, অর্থাৎ এই বারটা ওপেন থাকবে। সো যখন আমরা মেনটেনেন্স করব তখনই এই বারটাকে আমরা শর্ট করে নিব। সো কেন এটাকে ইউজ করি আমরা, এটা যদি দেখি এখানে খেয়াল করো। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত আসছিলাম যে আর্থিং সুইচ ইউজ টু ডিসচার্জ দ্য ভোল্টেজ অন দ্য সার্কিট টু দ্য আর্থ ফর সেফটি। সেফটি পারপাসে এটাকে আমরা ইউজ করি, ঠিক আছে। সো এটাকে যদি আরো ডিটেইলে আমরা একটু দেখি তাহলে দেখব যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে একটা ট্রান্সমিশন লাইন দেখতে পাচ্ছি। এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ হচ্ছে 132 কেভি। সো প্রথম থেকে যদি আসি তাহলে এটা হচ্ছে কি সোর্স। সোর্স থেকে ফার্স্টে আমাদের আইসোলেটর, সার্কিট ব্রেকার, তারপরে আবার আসছে কি আইসোলেটর, তারপরে এখানে একটা আছে কি 11 কেভি বাই 132 কেভি ট্রান্সফর্মার। যেহেতু এটা সোর্স, সো এখানে প্রাইমারি সাইডে ভোল্টেজ হচ্ছে 11 কেভি অ্যান্ড সেকেন্ডারি সাইডে ধরে নিচ্ছি ভোল্টেজ হচ্ছে 132 কেভি। সো এটা হচ্ছে 132 কেভি ট্রান্সমিশন লাইন। সো এই যে ট্রান্সমিশন লাইনটা আমরা দেখতে পাচ্ছি এর ভোল্টেজ লেভেল হচ্ছে 132 কেভি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখানে এখানে আমাদের যদি এটা জিরো পোটেনশিয়াল ধরি, এটা তার মানে এখানে ভোল্টেজ লেভেল অনেক বেশি, প্রায় 132,000 ভোল্ট। সো এই হাই ভোল্টেজের কারণে আমাদের লাইন টু গ্রাউন্ডে একটা ক্যাপাসিটেন্স ডেভেলপ করে, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স। এটা একটা ভার্চুয়াল ক্যাপাসিটেন্স, এটা চোখে দেখা যাবে না, কিন্তু যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্সটা লাইন টু গ্রাউন্ডে অনেক বেশি, 132,000 ভোল্ট, সো এই কারণে আমাদের এই লাইনের ভিতরে একটা ক্যাপাসিটেন্স ডেভেলপ করে, যেটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স। সো এই ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্সটা নেচারটা আমরা জানি, ক্যাপাসিটেন্সের নেচার আমরা অলরেডি জানি। যে ক্যাপাসিটর কি করে, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেলে এটাকে প্লেস করা হয় তখন সেই ভোল্টেজে এটা চার্জ হয়ে বসে থাকে। সো চার্জ হয়ে বসে থাকে, তারপরে কি হয়, যখন এটা ডিসকানেক্টেড হয়ে যায় সিস্টেমে, চার্জটা কিন্তু সাথে সাথে জিরো হয় না। চার্জটা জিরো হওয়ার জন্য একটা পাথ লাগে, সে পাথের মাধ্যমে আমাদের চার্জটা ডিসচার্জ হবে। সো এই ডিসচার্জিং পাথ যদি থাকে তাহলে ওই ডিসচার্জিং পাথের থ্রুতে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। এখন ফর এক্সাম্পল আমি একটা লাইনে কাজ করতে চাচ্ছি, এই ধরো এই 132 কেভি লাইনে আমি কাজ করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে হবে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লাইনটাকে প্রথমে আমাদের আইসোলেট করে ফেলতে হবে। সো লাইনটাকে আইসোলেট করার জন্য এখানে আমাদের কি আছে, সার্কিট ব্রেকার আছে এবং আইসোলেটর আছে। এবং আইসোলেটরকে আমরা কি বলছিলাম, এটা কোন কন্ডিশনে অপারেট করে? আন্ডার নো ওভারলোড লোড স্যার। অ্যান্ড নো ফল্ট কন্ডিশন। সো আন্ডার নো লোড এবং নো ফল্ট কন্ডিশনে সার্কিট ব্রেকারের ঠিক অপোজিট। সো আইসোলেটরটাকে আমরা ইউজ করি শুধুমাত্র মেইনটেনেন্সের পারপাসের জন্য। অর্থাৎ সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স যদি করতে হয়, আমার প্রাইমারি সাইডও ধরতে হতে পারে সার্কিট ব্রেকারের, সেকেন্ডারি সাইডও ধরতে হতে পারে। সো এই দুইটা পয়েন্টকে পুরোপুরি আইসোলেট করার জন্য আমাদের কি লাগবে, একটা সুইচ লাগবে। যে সুইচটা যখন সার্কিট ব্রেকার ওপেন তখনই আমরা এটাকে ওপেন করতে পারবো, আদারওয়াইজ এখানে আর্ক ফর্মেশন হবে। সো সার্কিট ব্রেকার ওপেন করে আমরা আইসোলেটরকে ওপেন করে নিব, তাহলে আমাদের কি হবে, এখন লাইনে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাইন কারেন্ট কত, জিরো। সো এই অবস্থায় আমি যদি বলি আমি লাইনে কাজ করতে চাই, তাহলে কি আমি লাইনে কাজ করতে পারবো?
জি স্যার। নো স্যার, এখন তো মানে এখানে তো ডিসচার্জ হয়নি এখন। হ্যাঁ, তার মানে আমি এখনো লাইনটা কিন্তু যদিও ওপেন আমাদের দেখাচ্ছে ওপেন কারেন্ট, ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো করে না, সো আমাদের কারেন্ট ইকুয়াল টু 0, কিন্তু তারপরেও কিন্তু আমি লাইনে কাজ করতে পারবো না। কারণ কি, লাইনটা এখনো আমাদের এই যে 132 কেভি যে লাইন ছিল, সেই 132 কেভি ভোল্টেজে কিন্তু এটা চার্জ হয়ে আছে, যেহেতু এটার ভিতরে একটা ক্যাপাসিটেন্স ফর্মেশন হচ্ছে। সো এই চার্জটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা ডিসচার্জ করছি ততক্ষণ পর্যন্ত আমরা লাইনে কাজ করতে পারবো না। সো এই কারণে এখন যদি কেউ লাইনে কাজ করতে চায় তাহলে সে অবশ্যই কি খাবে, শক খাবে। অবশ্যই এখানে কাজ করলে সে শক খাবে। সো এই কারণে আমাদের কি করতে হবে, আমাদের লাইন টু গ্রাউন্ডে একটা সুইচ ইউজ করতে হবে, যে সুইচটা কি করবে, আমাদের এই লাইনটাকে ডিসচার্জিং এর জন্য আমরা ইউজ করব। সো এখানে দেখো, এখানে আমাদের লাইন টু গ্রাউন্ডের মাঝখানে আমাদের কি করছি, একটা সুইচ ইউজ করতেছি, যেটাকে আমরা বলতেছি কি আর্থিং সুইচটাকে কি করবো, তখন লাইনে যখন কাজ করবো তখন আমরা আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিব। আর্থিং সুইচটাকে ক্লোজ করে নিলে লাইনটা এই পাথ দিয়ে ডিসচার্জ হয়ে যাবে। সো যেহেতু এটা জিরো পোটেনশিয়াল, সো এই পাথ দিয়ে লাইনটা পুরোপুরি ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ হয়ে যাওয়ার পর আমি এখন লাইনে কাজ করতে পারবো। এর আগে কিন্তু আমি লাইনে কাজ করতে পারবো না। এটা কি বুঝতে পারছো, এটা আর্থিং সুইচটাকে কেন ইউজ করা হয়? জি স্যার। আর্থিং সুইচ কেন ইউজ করা হয়? লাইনটা যদি চার্জ না থাকতো তাহলে কি ইউজ করার দরকার ছিল? না স্যার। না স্যার। তার মানে আর লাইন যেহেতু চার্জ থাকে, যেহেতু এটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন ক্যাপাসিট্যান্স করে, এই জন্য আমরা লাইনটাকে ডিসচার্জ করে নিতে হয়। সো এই যে জিনিসগুলো আমরা দেখলাম, একটা সুইচ দেখলাম, এগুলা এই যে ডিসচার্জ করার জন্য ক্যাপাসিটরটা সুইচটাকে ইউজ করা হয়েছে। কোশ্চেনটা এই ক্যাপাসিটরটা কি দেখা যাবে? না স্যার। হ্যালো, তোমার কোশ্চেনটা বুঝি নাই, আবার বলো, একটু রিপিট করো। ক্যাপাসিটেন্সটা হচ্ছে কি ভার্চুয়াল ক্যাপাসিটেন্স, এটা চোখে দেখা যাবে না, ঠিক আছে? এটা যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স অনেক হাই, এই কারণে এটা ভার্চুয়ালি ক্রিয়েট হবে, ঠিক আছে? কিন্তু এটা চোখে দেখা যাবে না, কিন্তু আমার এটা কিন্তু থাকবে, লাইনে কিন্তু থাকবে। সো এটা নাই দেখে, চোখে দেখা যায় না দেখে নাই এমন কিছু না, ঠিক আছে? সো এই ভার্চুয়াল ক্যাপাসিটেন্সের কারণে লাইনটা চার্জ হয়ে থাকবে। তো এই জন্য আমরা কি করব, এখানে আমাদের তিনটা জিনিস আছে, আমরা এই তিনটা জিনিসের অপারেশন এখন আমরা দেখবো। আইসোলেটর, সার্কিট ব্রেকার, আইসোলেটর, আর হচ্ছে আর্থিং সুইচ। এই তিনটা জিনিসের অপারেশন জানাটা খুবই দরকার। কেন দরকার? কারণ আমাদের লাইনে যে কোনো সময় কাজ করতে হতে পারে, অথবা সার্কিট ব্রেকারের মেনটেনেন্স করতে হতে পারে। সার্কিট ব্রেকারের মেনটেনেন্স কেন করতে হয়? কারণ সার্কিট ব্রেকারটা আসলেও কাজ করছে কিনা, আসলেও ফর কন্ডিশনে এটা অপারেট করছে কিনা, সো এটাও মাঝে মধ্যে আমাদের চেক করতে হয়। সো এই জন্য সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স করতে হয়। আর মেইনটেনেন্স যদি করতে হয় তাহলে তার প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইড, দুই সাইডে কিন্তু আমাদের টাচ করতে হতে পারে, কারণ লাইন থেকে এটাকে খুলে নিয়ে আসতে হবে মেইনটেনেন্স ওয়ার্কের সময়। সো আমাদের দুই পাশে দুইটা আইসোলেটর কানেক্ট করতে হয়। আচ্ছা, আর আর্থিং সুইচের কানেক্ট অপারেশন তো বললাম। এখন আমি যদি বলি আমি এখন একটা লাইনে কাজ করতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে বলো? লাইনে না, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি একটা সার্কিট ব্রেকারের মেইনটেনেন্স করতে চাই, কি করতে হবে বলো? কাকে আগে ওপেন করতে হবে? সার্কিট ব্রেকারকে আগে ওপেন করতে হবে। সার্কিট ব্রেকারকে আগে ওপেন করব, তারপর আইসোলেটরকে ওপেন করব, ঠিক আছে? তারপরে আইসোলেটরকে যদি ওপেন করি, আর্ক কি ফরমেশন হবে? না স্যার, তারপর আর্থিং সুইচকে অফ করতে মানে কানেক্ট করতে হবে, তাহলে হচ্ছে গ্রাউন্ডেড হবে। হ্যাঁ, আর্থিং সুইচকে কানেক্ট করতে হবে। তার মানে আমার তিনটা জিনিসের অপারেশনে আমরা কি দেখলাম, প্রথমে আমাদের ওপেন করতে হবে কি লাইনে, হ্যালো বুঝতে পারতেছি না, আবার বলো। কথা কেটে কেটে আসতেছে। দুইটা আইসোলেটরকে আচ্ছা, তুমি মেসেজ করো, হ্যাঁ? আমি বুঝতে পারছি না তোমার কথা।
সো এখানে আমাদের এখানে খেয়াল করে দেখো, এখানে আইসোলেটর, সার্কিট ব্রেকার, আইসোলেটর, আর্থিং সুইচের অপারেশনটা আমি আরেকবার একটু রিপিট করতেছি। ফার্স্টে হচ্ছে কি আমাদের যখন লাইনে বা সার্কিট ব্রেকারে মেইনটেনেন্স করতে যাব, সবার আগে সার্কিট ব্রেকার ওপেন করতে হবে, ওপেন করার পরে আইসোলেটর ওপেন করতে হবে, দেন আর্থিং সুইচটাকে ক্লোজ করতে হবে, কোনোটার আগে করা যাবে না, ঠিক আছে? এটাকে বলে ইন্টারলকিং, একটার আগে আরেকটা করা যাবে না, ঠিক আছে? লক অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আমার লাইনের কাজ শেষ, এখন আমি লাইনে পাওয়ার দিতে চাই, কি করব সবার আগে বলো? আর্থিং সুইচটা আগে খুলে দিতে হবে, ওপেন করতে হবে, হ্যাঁ। দেন আইসোলেটরটাকে ক্লোজ করতে হবে, দেন সার্কিট ব্রেকারটাকে। আচ্ছা ঠিক আছে। সো এটাতে কারো কোনো কনফিউশন আছে? আগে আর্থিং সুইচকে ওপেন করতে হবে যাতে করে আমাদের লাইন টু গ্রাউন্ড না হয়, এটা আমাদের এনশিওর করতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে কি আর্থিং সুইচকে ওপেন করা, দেন সেকেন্ড কাজ হচ্ছে কি আইসোলেটর ক্লোজ করা, কারণ আইসোলেটরকে আমরা নো লোড কন্ডিশনে ক্লোজ করি, সো আইসোলেটরকে ক্লোজ করে নিব, তারপরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করব। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো এর অপারেশনটা এখানে দেওয়া আছে যে লং হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন হোল্ডস ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স টু আর্থ, so even though the transmission line is isolated, it contains trapped voltage for which charging current discharge very slowly. So charging currentটা ডিসচার্জটা খুব আস্তে আস্তে হয়, সো যখন মেইনটেনেন্সের দরকার সেই জন্য এখানে আমরা আর্থিং সুইচ ইউজ করি। এটার অপারেশনটা এখানে দেওয়া আছে নেক্সট স্লাইডে, এটা তোমরা একটু দেখে নেবে। আর ইন্টারলকিং যে কথাটা বললাম, এই ইন্টারলকিং কথাটা এখানে আসছে যে ইন্টারলকিং কেন করতে হবে, যদি একটা কন্ট্যাক্টকে ক্লোজ করতে চাই, টু মেক এ কন্ট্যাক্ট মানে হচ্ছে লাইনে যদি আমি পাওয়ার দিতে চাই, কন্ট্যাক্টটাকে যদি আমি মেক করতে চাই, লাইনে যদি পাওয়ারটাকে আমি দিতে চাই, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, আগে আইসোলেটরকে ক্লোজ করে নিব, তারপরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করে নিব। আর যদি লাইন থেকে পাওয়ার ডিসকানেক্ট করতে চাই, আগে সার্কিট ব্রেকারকে ওপেন করব, পরে আইসোলেটরকে ওপেন করব। এটা হচ্ছে শুধুমাত্র সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের অপারেশন। আর যদি আর্থিং সুইচও থাকে এটার সাথে, তাহলে আমাদের কি করতে হবে, আগে মেক করার সময় অর্থাৎ লাইনে পাওয়ার দেওয়ার সময় আমাকে প্রথমে আর্থিং সুইচকে ওপেন করে নিতে হবে, তারপরে আইসোলেটরকে ক্লোজ করতে হবে, তারপরে সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে হবে। আর যদি ব্রেক করতে চাই, আগে সার্কিট ব্রেকারকে ওপেন করব, তারপরে আইসোলেটরকে ওপেন করব, তারপরে আর্থিং সুইচকে ক্লোজ করব। এটা হচ্ছে ফাইনালি, ঠিক আছে? সো ব্রেক মানে হচ্ছে লাইন থেকে পাওয়ার ডিসকানেক্ট করা। সো এটা কেন করব এই সিকোয়েন্সটা, টু অ্যাভয়েড মেল অপারেশন অ্যান্ড অ্যাক্সিডেন্ট, যাতে করে কোনো ভুল অপারেশন না হয় সিস্টেমে। যদি সার্কিট ব্রেকারের আগে আইসোলেটরকে ক্লোজ করি, আইসোলেটরের আগে যদি সার্কিট ব্রেকারকে ক্লোজ করি, তাহলে আইসোলেটরের অ্যাক্রসে আর্ক ফর্মেশন হওয়ার একটা পসিবিলিটিস থাকবে, সো এটা একটা অ্যাক্সিডেন্টাল অপারেশন হবে। সো এই অপারেশনগুলো যাতে না হয়, এ কারণে আমাদেরকে এই সিকোয়েন্সগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আর্থিং সুইচের আগে যদি আমি সার্কিট ব্রেকারকে ক্লোজ করি, তাহলে আমাদের কি হবে, আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? মানে স্যার তাহলে তো সবসময় তিনটাই থাকবে অলওয়েজ, তিনটাই মানে থাকবে, লাইনে। আমাদের যে হাই ভোল্টেজ লাইনে এই তিনটাই থাকবে। যদি এখানে দুইটা থাকবে, শুধুমাত্র যদি লো ভোল্টেজ লেভেলটা কম থাকে সেক্ষেত্রে দুইটা থাকতে পারে, কিন্তু তিনটাই সব সময় থাকবে। লাইনে কাজ করতে হলে অবশ্যই আমার আর্থিং সুইচ অবশ্যই লাগবে ডিসচার্জ করার জন্য। আচ্ছা, সো আমাদের নেক্সট টপিকসে চলে যাই আমরা। হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফর্মার? ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফর্মার বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? আমাদের ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফর্মার এখানে হিসেবে আমরা জানি যে তিন ধরনের ট্রান্সফর্মার আমরা ইউজ করি লাইনে। একটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার মানে ফর এক্সাম্পল একটা 132 কেভি বাই 33 কেভি সাবস্টেশন। 132 বাই 33 কেভি মানে প্রাইমারি 132 কেভি, সেকেন্ডারি সাইড 33। পারপাসে আমরা কিছু ট্রান্সফর্মার ইউজ করি, যেমন সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার, পিটি বা পোটেনশিয়াল ট্রান্সফর্মার। এগুলো হচ্ছে মেজারিং এর পারপাসে, সিগন্যালিং এর জন্য, একটা ফল্ট সিস্টেমে সেই ফল্টটাকে করার জন্য। স্যার কথা পুরো কেটে গেছে স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার স্যার। আচ্ছা, তো স্ক্রিনটা কি শেয়ার করা আছে তো নাকি? না স্যার, স্ক্রিন তো শেয়ার করে নেই। আচ্ছা,
দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, জি সো স্যার। কারেন্ট ট্রান্সফর্মার আর যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার আমাদের কয় ধরনের হবে? দুই ধরনের। একটা কি কারেন্ট ট্রান্সফর্মার আর একটা হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফর্মার। সো কারেন্ট ট্রান্সফর্মার পোটেনশিয়াল ট্রান্সফর্মার দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি? কারেন্ট মেজার করি এবং ভোল্টেজ মেজার করি। মেজার কিভাবে করি? যে আমাদের নর্মালি আমরা তো সরাসরি কারেন্ট বা ভোল্টেজ মেজার করতে পারি, কিন্তু করি না কেন? কারণ আমাদের লাইনে ভোল্টেজ কি অনেক বেশি। ফর এক্সাম্পল একটা 132 কেভি লাইনের আমি যদি ভোল্টেজ মেজার করতে চাই, তাহলে 132,000 ভোল্ট মেজার করার জন্য আমার একটা ভোল্ট মিটার লাগবে, যে ভোল্ট মিটারের রেটিংসটা হবে কি অনেক হাই। এবং সো এই হাই রেটিং এর ভোল্ট মিটার যদি আমার ডিজাইন করতে হয়, তাহলে তার ইনসুলেশন স্ট্রেন্থ এবং তার রেটিংসটাও অনেক বেশি হতে হবে। সো এটা কস্ট এফেক্টিভ হবে না। সো এই কারণে আমরা কি করি? ভোল্টেজটাকে কমাই। ভোল্টেজটাকে কমালে কিভাবে কমাতে পারি? আমরা পোটেনশিয়াল ট্রান্সফর্মার দিয়ে কমাতে পারি, পিটি দিয়ে কমাতে পারি। পিটিটা কি করে? এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তার মানে প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা থাকবে সেটাকে সে ডাউন করবে। ডাউন কত 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 টাইমস ডাউন করবে সেটা ডিপেন্ড করতেছে তার ট্রান্সফরমেশন রেশিওর উপরে। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা পিটি রেশিও হচ্ছে 1000/1, তাহলে তার প্রাইমারি সাইডে যদি ভোল্টেজ 132 কেভি হয়, 132,000 হয়, তাহলে 132,000 ডিভাইডেড বাই 1000 হবে তার সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। অর্থাৎ সে ভোল্টেজটাকে 1 ডিভাইডেড বাই 1000 করে দেখাচ্ছে। সো আমাদের ভোল্টেজটা হয়ে যাচ্ছে মাত্র 132 ভোল্ট। সো 132 ভোল্ট কিন্তু আমি যে কোনো ভোল্ট মিটার দিয়ে মেজার করতে পারি। লো রেঞ্জের একটা ভোল্ট মিটার দিয়ে কিন্তু ইজিলি মেজার করতে পারি। তো 132 ভোল্ট যদি আমি পাই, 132 ভোল্ট তো আসলে অ্যাকচুয়ালি লাইনের ভোল্টেজ না, ভোল্টেজ তো হচ্ছে 132 কেভি। তার মানে এই 132 ভোল্টকে আমাদের এই যে পিটির যে ট্রান্সফরমেশন রেশিও যেটা বললাম আমি 1000/1, সেটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে অ্যাকচুয়াল ভোল্টেজটাকে মেজার করার জন্য। তার মানে আমাদের ভোল্টমিটার যেটা মেজার করবে সেই ভোল্টেজটাকে তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা, সেটা হবে পিটি রেশিও। এই পিটি রেশিও দিয়ে গুণ করে আমরা কি পাবো? অ্যাকচুয়াল ভোল্টেজটা কত যাচ্ছে লাইনে সেটা মেজার করতে পারবো। তার মানে আমরা একটা লো রেঞ্জের ভোল্টমিটার ইউজ করি কিন্তু লাইনের এই হাই ভোল্টেজটা ইজিলি মেজার করতে পারতেছি পিটি থ্রুতে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার পিটির সাইডে কি একটা ভোল্টমিটার অ্যাড করা হয়? হ্যাঁ, পিটির যে সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি Yes, sir. টার্মিনাল, এই সেকেন্ডারি টার্মিনালে আমরা কি অ্যাড করব? একটা ভোল্ট মিটার অ্যাড করব। সিমিলারলি আমাদের যদি কারেন্ট মেজার করতে হয় আর পিটি কিভাবে কানেক্ট করতে হয়, এটা লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে পিটি সবসময় প্যারালালি কানেক্ট করতে হয়, কারণ এটা ভোল্টেজ সেন্স করতেছে, সো এটা প্যারালালি কানেক্ট করতে হবে। আর সিটি কানেক্ট করতে হবে সিরিজে। সো এখানে আমাদের সিরিজে আমরা কি করব? এই যে সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার, এই কারেন্ট ট্রান্সফর্মার কি করবে? এটাকে কারেন্টটাকে ডাউন করবে। কারেন্টটাকে কিভাবে ডাউন করা যায়? কারেন্টটাকে ডাউন করার জন্য আমরা জানি যে ট্রান্সফর্মারের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। সো প্রাইমারি সাইডের পাওয়ার আর সেকেন্ডারি সাইডের পাওয়ার কিন্তু সেম, এটা কিন্তু পাওয়ার ট্রান্সফর্ম করতে পারে না। অর্থাৎ প্রাইমারি সাইডের পাওয়ার যদি P1 হয়, সেকেন্ডারি সাইডের পাওয়ার হবে P1, ইকুয়াল পাওয়ার হবে। সো আমরা যদি ভোল্টেজটাকে আপ করি, সেকেন্ডারিতে সাইডে যদি আমরা ভোল্টেজটাকে আপ করি, তাহলে কারেন্টটা কি হবে? ডাউন হয়ে যাবে। তার মানে এটা অ্যাকচুয়ালি সিটিটা হচ্ছে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার, যে কি করবে? প্রাইমারি সেকেন্ডারি সাইডে ভোল্টেজটাকে আপ করবে, তার ফলে তার সেকেন্ডারি সাইডে যে কারেন্টটা সেটা কমে যাবে। সো এই কমে যে গেল যে কত 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 ভাগ কমে যাবে সেটা ডিপেন্ড করতেছে তার ট্রান্সফরমেশন রেশিওর উপরে। আমরা যত নাম্বার অফ টার্নস সেকেন্ডারিতে বাড়াবো, তার নাম্বার অফ টার্নস বাড়ালে কি হবে? সেকেন্ডারিতে ট্রান্সফরমেশন রেশিও বাড়বে। ট্রান্সফরমেশন রেশিও বাড়লে আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ বাড়বে, কারেন্টটা কমে যাবে। সো কারেন্ট যদি কমে যায়, সো এই কম কারেন্টটা আমরা একটা লো রেঞ্জের অ্যামিটার দিয়ে কিন্তু ইজিলি মেজার করতে পারবো। সো এই ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফর্মার হচ্ছে এগুলা, সিটি অথবা পিটি। অথবা আমরা এটাকে একটা ওয়াট মিটারের সাথে কানেক্ট করতে পারি। ওয়াট মিটারের জন্য, ওয়াট মিটার মানে কি? সে কি মেজার করবে? পাওয়ার মেজার করবে। সো পাওয়ার যদি মেজার করতে হয়, তাহলে আমাদের জানি যে আমাদের দুইটা জিনিস লাগে, একটা কি? কারেন্ট, আর একটা হচ্ছে ভোল্টেজ। সো আমাদের এই ওয়াট মিটারের সাথে সিটির কানেকশনও লাগবে, পিটির কানেকশনও লাগবে। অ্যামিটারের সাথে যেমন শুধুমাত্র সিটির কানেকশন লাগে, ভোল্ট মিটারের সাথে শুধু পিটির কানেকশন লাগে, বাট ওয়াট মিটারের ক্ষেত্রে আমাদের সিটিও লাগবে, পিটিও লাগবে। সো এইগুলো হচ্ছে কি মেজারিং এর জন্য, এগুলা এই যে জিনিসগুলো বললাম আমরা মেজারিং পারপাসে। কিন্তু যখন আমরা প্রোটেকশন দিব,
যখন একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্টের সাথে কানেক্ট করবো, যেমন একটা রিলে বলছিলাম আমরা, রিলেটা কি, রিলেটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন সেন্স করে। অ্যাবনর্মাল কন্ডিশন কি, অ্যাবনর্মাল কন্ডিশন বলতে আমরা ম্যাক্সিমাম যেটা বুঝি সেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। সো লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে কি হবে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাবে, কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে যাবে আর ভোল্টেজের ম্যাগনিটিউড কমে যাবে। ভোল্টেজের ম্যাগনিটিউড যদি কমে যায় আর কারেন্টের ম্যাগনিটিউড যদি বেড়ে যায়, সেটা কি কিভাবে ডিটেক্ট করতে পারি, সেটাও আমরা সিটি বা পিটি থ্রুতে ডিটেক্ট করতে পারি। সো সিটি পিটি থেকে রিলেতেও কানেকশন আসবে। এই রিলে তখন ডিসাইড করবে যে এটা কি অ্যাবনর্মাল কন্ডিশন নাকি নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশনে যে কারেন্টটা হবে, অবশ্যই অ্যাবনর্মাল কন্ডিশনে কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যাবে। সো রিলে অ্যাবনর্মাল কন্ডিশনটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পর সে ডিসিশন নিবে সে কি সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে কি দিবে না। যদি অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেকশন হয়, সে সাথে সাথে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে যেন সার্কিট ব্রেকার অপারেট করে অথবা ট্রিপ করে। এটা কি বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, সো আমরা এখানে আমরা কি বলতেছিলাম, ইট ইউটিলাইজেস দ্য কারেন্ট ট্রান্সফরমেশন অ্যান্ড ভোল্টেজ ট্রান্সফরমেশন প্রপার্টিজ টু মেজার হাই এসি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। আচ্ছা, সিটিপিটির এই ইনস্ট্রুমেন্টেশনাল ট্রান্সফরমারের আরও একটা ফাংশন আছে, সেটা আমরা একটু পরে বলতেছি। যেটা বলতেছিলাম যে এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি আমরা, কারেন্ট ট্রান্সফরমার আর পোটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমারটা আমরা নর্মালি এই কারেন্টকে মেজার করার জন্য আমরা ইউজ করি একটা লো রেঞ্জ অ্যামিটারের মাধ্যমে। আর পোটেনশিয়াল ট্রান্সফরমারের আউটপুটে থাকবে একটা ভোল্ট মিটার, যেটা একটা লো রেঞ্জ ভোল্ট মিটার হবে, যেটা দিয়ে আমরা ভোল্টেজ মেজার করতে পারবো। এছাড়াও সিটিপিটির আরেকটা ফাংশন আছে, সেটা কি, we use specially constructed high voltage instrumentational transformer to isolate the high voltage circuit from the measuring circuit in order to protect the measuring instrument from burning. আমরা কি করি, আমরা জানি যে ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড। এখন প্রাইমারি সাইডটা যদি সিটি হয় তাহলে লাইনের সাথে সিরিজে কানেক্টেড থাকবে, আর সেকেন্ডারি সাইডটা থাকবে অ্যামিটারের সাথে কানেক্টেড। এখন এই যে প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড, এটার মধ্যে কিন্তু কোনো নিজেদের মধ্যে প্রাইমারি সাইড বা প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মধ্যে কোনো কিন্তু ফিজিক্যাল কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, পুরোপুরি সেপারেটেড। প্রাইমারি সাইডটা আলাদা, সেকেন্ডারি সাইডটা আলাদা। যেহেতু এটা একটা ট্রান্সফরমার, তার দুইটা সাইডের সাথে দুইটা সাইডের কিন্তু মানে কোনোভাবেই একটার সাথে একটা অ্যাটাচ নাই, অর্থাৎ এটার সাথে কোনো কানেকশন নাই। এটা ইন্ডাকশন প্রসেসে কানেকশনটা আছে, বাট এটা ফিজিক্যালি কিন্তু প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড পুরোপুরি সেপারেটেড। সো এটা কি বলতেছি আমরা, হাই ভোল্টেজ সাইড থেকে যে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো থাকবে, অর্থাৎ অ্যামিটার বা ভোল্ট মিটার, এগুলা হাই ভোল্টেজ সাইড মানে 132 কেবি সাইড থেকে পুরোপুরি আইসোলেটেড থাকবে, পুরোপুরি আইসোলেটেড। তাদের মধ্যে কিন্তু সরাসরি কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, ঠিক আছে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি যে এটা দুইটা পারপাসে ইউজ করা হয়, একটা হচ্ছে আইসোলেশন পারপাসেও আমরা ইউজ করতে পারি, আর আরেকটা ইউজ করতে পারি আমরা মেজারিং পারপাসে। সো দুইটা পারপাসে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখি আমরা যে কারেন্ট ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কারেন্ট ট্রান্সফরমার ইজ এ ট্রান্সফরমার which produces in its secondary winding low current which is proportional to the high current flowing in its primary winding. তো একটু ওয়েট করো, আমি আচ্ছা শোনা যাচ্ছে? যেখানে ছিলাম আমরা যে কারেন্ট ট্রান্সফরমার আর পোটেনশিয়াল ট্রান্সফরমার। সো কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম যে হাই কারেন্ট মেজার করার জন্য আমরা এই কারেন্ট ট্রান্সফরমার ইউজ করি। সো কারেন্ট ট্রান্সফরমারকে আবার কিন্তু আমরা
দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে মেজারিং এর জন্য আর আরেকটা হচ্ছে গিয়ে প্রোটেকশনের জন্য। এখন মেজারিং এর জন্য আর প্রোটেকশনের জন্য আলাদা কেন সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি। ফর এক্সাম্পল, একটা লাইনে কারেন্ট যাচ্ছে ধরো 100 অ্যাম্পিয়ার, লাইন কারেন্ট 100 অ্যাম্পিয়ার। সো এটা যদি ওভারলোড হয় তাহলে ধরো 20% আমরা ওভারলোড মার্জিন রাখি, ধরো 120 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সে মেজার করবে। সো মেজারিং যে ট্রান্সফর্মারটা হবে, সেই মেজারিং ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা যদি এই গ্রাফটা একটু ভালো করে ফলো করো, যে কারেন্ট ট্রান্সফর্মারের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে। কারেন্ট ট্রান্সফর্মারের ভিতরে দুইটা কয়েল থাকবে, একটা প্রাইমারি সাইড আর একটা সেকেন্ডারি সাইড, আর কি থাকবে, একটা কোর থাকবে, একটা কোর। সো এই কোরের ভিতরে, কোরের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডাকশন প্রসেসে আমাদের সেকেন্ডারি সাইডে আরেকটা কারেন্ট ইনডিউসড হবে বা ভোল্টেজ ইনডিউসড হবে, এবং তার সাথে একটা এমিটার লাগালে সেটার ভিতরে একটা কারেন্ট ফ্লো করবে। সো এই যে কোরটা, এই কোরের ভিতরে আমাদের ফার্স্টে কি করছি, আমরা প্রাইমারি সাইডে একটা কারেন্ট ইনজেক্ট করতেছি। প্রাইমারি সাইডে যদি কারেন্ট ইনজেক্ট করি তাহলে আমাদের কোরের ভিতরে কি হবে, একটা ফ্লাক্স ইনডিউসড হবে, যেটাকে আমরা বলতেছি ফাই। সো ফাই এটা হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস বরাবর আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লাক্স, আর এক্স এক্সিস বরাবর যেটা সেটা দেখতে পাচ্ছি কি আমরা কারেন্ট। সো এখানে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু দেখো আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা লিনিয়ার একটা পোর্শন। সো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, যদি কারেন্ট বাড়ে ফ্লাক্স বাড়বে, কারেন্ট বাড়ছে ফ্লাক্স বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমাদের কি হচ্ছে, এই যে কোর, এই কোরের ভিতরে যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা কি হয়ে যাচ্ছে, স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সো ফ্লাক্সটা আর বাড়তেছে না, কারেন্ট বাড়লেও কি হচ্ছে, ফ্লাক্সটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সো ফ্লাক্সটা ফিক্সড। সো এটা কেন হচ্ছে, কারণ কোরটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সো কোর যদি স্যাচুরেটেড হয়ে যায় তাহলে আমাদের ফ্লাক্সটা হয়ে যাবে কনস্ট্যান্ট। ফ্লাক্সটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেকেন্ডারিতে যে ইন্ডাকশন প্রসেসে যে আমরা সেকেন্ডারি আউটপুট যে পাচ্ছিলাম, সেই জায়গায় কারেন্টের ভ্যালু কত হবে, সেই জায়গায় কারেন্টের ভ্যালু হবে I ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। ডি ফাই বাই ডিটি মানে কি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি, এখানে কোনো চেঞ্জ আছে, রেট অফ চেঞ্জ আছে কোনো, এখানে তো ফ্লাক্সটা কি কনস্ট্যান্ট। সো ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়ে যায়, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইকুয়াল টু হয়ে যাবে 0। তার মানে আমাদের সেকেন্ডারিতে কিন্তু কোনো কারেন্ট পাবো না। সো এখান থেকে এই যে ওয়েভশেপটা, এই যে আমাদের কার্ভটা, এই কার্ভটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কারেন্টটাকে প্রপারলি মেজার করতে পারছে। কতক্ষণ মেজার করতে পারছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোডটা স্যাচুরেশনে যাচ্ছে। কোডটা যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন কিন্তু আমার সে আর কারেন্ট মেজার করতে পারবে না। সো কারেন্ট মেজার করতে না পারলে আউটপুট কারেন্ট কিন্তু 0 দেখাবে। কিন্তু এই পোর্শনে আমাদের কারেন্ট বাড়ছে, ফ্লাক্সও বাড়ছে। সো এই জায়গায় আমাদের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আমরা পাবো, কিন্তু এই জায়গায় যেহেতু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স নাই, ফ্লাক্সটা যেহেতু কনস্ট্যান্ট, সো আমাদের কারেন্টটা কিন্তু সেকেন্ডারিতে 0 হয়ে যাবে। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? এই কার্ভটা কি বুঝতে পারছো? না স্যার। আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করতেছি। আমাদের যে সিটি কারেন্ট ট্রান্সফর্মার, আমরা দুইটা বললাম, যে একটা হচ্ছে কি মেজারিং সিটি আর একটা হচ্ছে কি আমাদের প্রোটেকশনের জন্য। মেজারিং যে সিটি, তার অ্যাকুরেসি রাখা হয় 125%, মানে সে ম্যাক্সিমাম 100, তার যে ক্যাপাসিটি, ফর এক্সাম্পল একটা লাইনে কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, সে ম্যাক্সিমাম 125 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারবে, এর উপরে মেজার করতে পারবে না। কেন পারবে না সেটাই আমরা এক্সপ্লেন করতেছিলাম। যদি কারেন্টের ভ্যালু আরো বেশি হয় তাহলে কি হবে, কারেন্টের ভ্যালু যত বাড়বে তত আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে ফ্লাক্স ভার্সেস কারেন্ট যে রিলেশনশিপটা কারেন্ট ট্রান্সফর্মারের জন্য, আমরা জানি কারেন্ট দিলে কোরের ভিতরে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। এই যে কোর, এটা তো একটা ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে যদি আমরা কারেন্ট দেই তাহলে কি হবে, সেকেন্ডারি সাইডে তো কারেন্ট যেতে হবে, কিভাবে যাবে, এই কোরের মধ্যে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। ট্রান্সফর্মার যেহেতু, সেই ফ্লাক্স ইনডিউসড হওয়ার কারণে আমাদের সেকেন্ডারি সাইডে এই ফ্লাক্সটা এই সেকেন্ডারি কয়েলকে কাট করবে, যার ফলে সেকেন্ডারিতে আমরা একটা আউটপুট পাবো। সো এখানে আমাদের এই ফ্লাক্সটা কি হতে হবে, কি নেচারের হতে হবে, রেট অফ চেঞ্জ এটা থাকতে হবে, অর্থাৎ চেঞ্জিং নেচারের হতে হবে, এর ভেরিয়েশন থাকতে হবে, এটা ফিক্সড হলে হবে না। কারণ ফিক্সড হলে আমাদের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সই হচ্ছে গিয়ে কারেন্ট। সো এর অ্যাক্রসে কিন্তু আমরা কোনো কারেন্ট পাবো না। সো এই বিফোর স্যাচুরেশন আমাদের কি দেখতে পাচ্ছি, যে কারেন্ট দিচ্ছি ফ্লাক্স বাড়ছে, কারেন্ট বাড়াচ্ছি ফ্লাক্স বাড়ছে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় পরে, এই সময়টা এই জায়গায় যে এই পয়েন্টটা যদি আমরা দেখি একটু, তাহলে এই পয়েন্টের পরে আমাদের কি হচ্ছে না, এই পয়েন্টের পর আমাদের কারেন্ট বাড়ছে ঠিকই, কারেন্টকে যদি আমি বাড়াই তাহলে কারেন্ট বাড়বে ঠিকই, কিন্তু ফ্লাক্স কিন্তু আর বাড়বে না। কেন ফ্লাক্স বাড়বে না, কারণ ফ্লাক্সটা কি হয়ে গেছে,
স্যাচুরেটেড হয়ে গেছে, কারণ ফ্লাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কত, d∅/dt। d∅ যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে d∅/dt ইকুয়াল টু 0। তাহলে আমাদের সেকেন্ডারিতে আমরা কোনো কারেন্ট পাবো না, যদিও কারেন্টের ম্যাগনিটিউডটা প্রাইমারি সাইডে অনেক বেশি, তারপরেও সেকেন্ডারি সাইডে আমরা কোনো কারেন্ট পাবো না। তার মানে কারেন্ট পাবো কত, কোন জায়গাটায়, এই বিফোর স্যাচুরেশনে আমরা কারেন্ট পাবো, কিন্তু আফটার স্যাচুরেশনে আমরা কোনো কারেন্ট পাবো না। তার মানে এই পাশে আমরা সেকেন্ডারিতে কারেন্ট পাবো, কিন্তু এই সাইডে আমরা কোনো সেকেন্ডারিতে কারেন্ট পাবো না। এটা কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, যদি না বুঝতে পারো তাহলে আরেকবার একটু দেখো, পরের পোর্শনটা দেখো, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। 125% কি স্যার সব সিটির জন্যই? না, এটা আমি বলতেছি। আচ্ছা, এখন দেখো এটা কি মেজারিং সিটির আমার ক্যাপাসিটি কত রাখলাম, 125%। এখানে আমাদের এর ক্যাপাসিটিটা রাখলাম হচ্ছে গিয়ে আমাদের 125%, ঠিক আছে। আচ্ছা, আর যখন প্রোটেকশনের জন্য আসবে তখন আমাদের এর ক্যাপাসিটিটা রাখতেছি কত, 2000%। একটু খেয়াল করে দেখো, 2000%, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 20 টাইমস। কেন? কারণ হচ্ছে যখন আমাদের ফল্ট হলে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড অনেক বেড়ে যাবে। এখন অনেক বেড়ে যদি যায় তাহলে আমাদের কি হবে, আমাদের ধরলাম যে 20 গুণ বেড়ে গেছে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড, তাহলে 20 গুণ যদি বেড়ে যায় তাহলে আমাদের কারেন্টটা কোথায় আছে, এই পোর্শনে। ধরো যে এই পোর্শনের যে 20 গুণ বেশি কারেন্ট, তাহলে 20 গুণ বেশি যদি কারেন্ট হয় তাহলে এই পয়েন্টে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এই মেজারিং সিটির এই পয়েন্টটা। সো এই পয়েন্টে কার্ভটা কি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। সো এর আউটপুট তো কারেন্ট 0, তাহলে তো আমরা কারেন্ট মেজার করতে পারবো না। সো এই জন্য আমাদের কি করতে হবে, এটা এখানে থাকলে হবে না, এটা আরো দূরে থাকতে হবে। তার মানে আমাদের স্যাচুরেশন পয়েন্টটাকে আমাদের কি করতে হবে, আরো দূরে নিয়ে যেতে হবে। তো আমাদের এই যে রেড কালার দিয়ে যেটা দেখতেছি আমরা, সেটা হচ্ছে গিয়ে এখানে স্যাচুরেশন পয়েন্টটা যদি আমাদের এখানে নিয়ে যাই তাহলেও কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আমরা কিন্তু পাবো। তার মানে এই জায়গাতেও কিন্তু আমাদের এই যে কোডটা, এই প্রোটেক্টিভ সিটি যে আমাদের কারেন্টটা কিন্তু মেজার করা সম্ভব হবে। এই দুইটার মধ্যে কি ডিফারেন্সটা কি বোঝা গেছে? স্যার একটু আবার রিপিট করলে ভালো হয়, মাঝে আপনার কথাটা কেটে গিয়েছিল। জি স্যার, এটা আচ্ছা, সো 125% যদি আমি এতটুকু ধরি, ঠিক আছে, আমাদের কি করতে হবে, এই 125% মানে কত গুণ, 1.25 গুণ। 1.25 টাইমস যদি কারেন্ট যায় তাহলে এটা স্যাচুরেশনে চলে যাচ্ছে। দেখো খেয়াল করে, স্যাচুরেশনে চলে যাচ্ছে, এটা ধরে নিচ্ছি আমরা 1.25, কিন্তু 1.25 এর আগ পর্যন্ত কিন্তু এটা স্যাচুরেশনে যায়নি। তার মানে আমরা এখানে কারেন্ট মেজার করতে পারছি, কারণ কি, কারণ স্যাচুরেশনে যাওয়ার পরে কিন্তু কারেন্টটা 0 হয়ে যাচ্ছে, কারণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকতেছে না। সো ফ্লাক্স কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো আমরা এই জায়গায় আমরা কারেন্ট মেজার করতে পারবো না। আমরা কারেন্ট মেজার করতে হলে আমাদের এই পয়েন্টে স্যাচুরেশনের আগে মেজার করতে হবে। সো এখন যখন কারেন্টের ম্যাগনিটিউডটা 20 গুণ বাড়বে বা আরো বেশি বাড়বে, তখন আমাদের যদি কারেন্টটা মেজার করতে হয় তাহলে কি এই সিটি দিয়ে আমরা কারেন্টটাকে মেজার করতে পারবো, এই কার্ভ দিয়ে? না স্যার, পারবো না। কারণ কি, কারণ আমাদের লাইনটা চলে যাচ্ছে কি 20 গুণের ক্ষেত্রে যদি আমাদের কারেন্টের ভ্যালুটা যদি এখানে আসে তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এই পয়েন্টে ইন্টারসেক্টিং পয়েন্ট। সো ইন্টারসেক্টিং পয়েন্টে দেখতে পাচ্ছি কি আমাদের ফ্লাক্সটা কনস্ট্যান্ট। সো এখানে আমাদের আউটপুট কারেন্টটা 0। সো এই সিটি দিয়ে কিন্তু আমরা মেজারিং সিটি দিয়ে কিন্তু আমরা এই ফল্ট কারেন্টটাকে মেজার করতে পারবো না। তাহলে ফল্ট কারেন্টটাকে যদি আমাদের মেজার করতে হয় তাহলে আমাদেরকে এমন একটা সিটি ইউজ করতে হবে যেটা স্যাচুরেশন পয়েন্টটা কি আগে না পরে, আরো পরে পরে স্যার। পরে। সো স্যাচুরেশন পয়েন্টটা পরে হবে কেন, কারণ স্যাচুরেশন পয়েন্ট যত পরে হবে ততক্ষণ ধরে আমরা কারেন্টটাকে মেজার করতে পারবো, কিন্তু স্যাচুরেশন চলে আসলে আমাদের সেকেন্ডারি কারেন্টটা 0 হয়ে যাবে। সো তখন আর আমরা কারেন্টটাকে মেজার করতে পারবো না। তার মানে স্যার আমাদের এত এত টাইমস বড় তো মানে আমাদের তো একটা মানে জেনারেল তো জানি যে এতটুকু কারেন্ট যাবে, তো ওটার থেকে একটু বেশি হলেই তো বুঝতে পারবো যে ফল্ট কারেন্ট যাচ্ছে। না, ফল্ট কারেন্ট যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, ফল্ট কারেন্টটা হবে, এটা সবচেয়ে ওর্স সিনারিও যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স তুমি 0 ধরবা, অ্যাপ্রক্সিমেটলি 0। সো এখন যদি 0 ধরো তাহলে তো কারেন্টের ম্যাগনিটিউডটা ইনফাইনাইট আসার কথা। সো 0 তো না, অ্যাপ্রক্সিমেটলি যদি খুবই কমও ধরো তাহলে দেখা যায় যে 100 টাইমস এর মতন কারেন্ট যাচ্ছে। সো এই যে এত হাই কারেন্ট, এই হাই কারেন্টটা তো মেজার করতে হবে, আদারওয়াইজ তুমি কিভাবে প্রোটেকশন দিবা? আমার মেজার করার পরে তো আমার রিলেকে সিগন্যাল দিতে হবে যে না, তুমি এই কারেন্ট পাওয়া গেছে, তুমি এখন সার্কিট ব্রেকারকে সিগন্যাল দাও যেন সার্কিট ব্রেকার অপারেট করে।
সো এই কারেন্টটা যদি আমি মেজার না করতে পারি তাহলে তো আমি প্রোটেকশন দিতে পারবো না। সো আগে আমাদের কি করতে হবে, কারেন্টটাকে ডিটেক্ট করতে হবে। সো ডিটেক্ট করার জন্য আমাদের আরেকটা সিটি লাগবে, যেটাকে আমরা বলতেছি প্রোটেক্টিভ সিটি, এবং যেটা আমাদের এখানে আমি এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আমরা ধরে নিচ্ছি যে 20 গুণ কারেন্ট বেশি যাবে নর্মাল লোড কারেন্টের থেকে, তাহলে যেন এটা প্রোটেকশন দিতে পারে। সো এই যে 20 গুণ কারেন্ট যাবে, এটা কিভাবে আমরা ডিসাইড করব যে স্যাচুরেশন পয়েন্টটাকে আমাদের আরো পরে নিয়ে যেতে হবে যেন এটা এই 20 গুণ কারেন্ট গেলেও এটা মেজার করতে পারে। সো রেট অফ চেঞ্জটা যেন থাকে। সো এই জায়গায় গিয়ে আমরা স্যাচুরেশন পয়েন্টটা দিচ্ছি, যার ফলে আমাদের কি হচ্ছে, আমরা এই কারেন্টটাকে মেজার করতে পারছি। এটা কি বুঝতে পারছো এটা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, স্যার তাহলে আমরা মেজারিং সিটি দুইটা ইউজ না করে আমরা প্রোটেক্টিভ সিটি দিয়েই যদি আমরা নরমাল কন্ডিশনে কারেন্টটা মেজার তাহলে কথাটায় আসতেছি আমি। ও আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, যে এখন এই যে দুইটা স্যাচুরেশন পয়েন্ট, এই যে স্যাচুরেশন পয়েন্ট, একটা স্যাচুরেশন পয়েন্ট ধরো যে আমি যদি একটু মার্ক করি, একটা স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে ধরো ধরো আচ্ছা, একটা স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, স্যাচুরেশন পয়েন্টটা এই জায়গা থেকে শুরু হচ্ছে। আরেকটা স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে শুরু হচ্ছে। তার মানে দুইটা স্যাচুরেশন পয়েন্ট কিন্তু দুই জায়গা থেকে শুরু হচ্ছে। তো এই জায়গায় আমাদের কারেন্ট মেজার করতে পারতেছি, এই জায়গায় কারেন্ট মেজার করতে পারছি। তো এই যে স্যাচুরেশন পয়েন্টটা দুই জায়গার হচ্ছে, এটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? স্যার এটা মানে ওই আমরা যে মেটালটা ইউজ করতেছি তার অ্যালাইনমেন্টের উপর স্যার, মানে যে কোরের উপর নাম্বার নির্ভর অফ কয়েল টার্নস এর উপর কোরের নির্ভর উপর না করে। স্যার, যে ওই আমরা যে কোডটা ইউজ করতেছি তার মানে সাইজের অ্যালাইনমেন্ট। উপর নির্ভর করে স্যার। তাই তো? So, এখন এই যে আমাদের যে কোডটা, এই যে কোডটা, আমরা যে কোডের যে সাইজ, এটা যত বেশি থিক করব, অর্থাৎ যত মোটা করব, তত এটা স্যাচুরেশন পয়েন্টটা দেরিতে আসবে, কারণ এটা স্যাচুরেশনে যেতে বেশি সময় লাগবে। আর যেটা কোডটা যদি অনেক থিন করি, অনেক পাতলা করি, তাহলে এটা স্যাচুরেশন পয়েন্টটা পাবো আমরা এই জায়গায়। আর যত থিক করব তত আমাদের স্যাচুরেশন পয়েন্টটা দূরে হবে। তার মানে এই যে কোরের সাইজটা, এই কোরের সাইজটাকে চেঞ্জ করে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কোরের সাইজটাকে চেঞ্জ করে আমরা কিন্তু স্যাচুরেশন পয়েন্টটাকে ভ্যারি করতে পারি। বোঝা গেছে? সো এখন কোরের সাইজটাকে এখন আমরা যদি চেঞ্জ করি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের কারেন্ট আমরা মেজার করতে পারবো। এখন আসি তোমার কোশ্চেন অ্যান্সারে। আমরা শুধু যদি প্রোটেক্টিভ সিটি ইউজ করতাম, আমরা যদি কোনো মেজারিং সিটি ইউজ না করতাম, তাহলে প্রবলেমটা কি হতো দেখো। কারণ প্রোটেক্টিভ সিটি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেজারমেন্টের কাজও কিন্তু হয়ে যাচ্ছে, আমরা লো কারেন্টও মেজার করতে পারি। জি স্যার। কিন্তু একটা হাই স্কেল দিয়ে, ধরো তুমি একটা 10 কিলো অ্যাম্পিয়ার স্কেল দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে চাও, সেটা কি অ্যাকুরেট রিডিং পাবা তুমি? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? টলারেন্স লিমিটটা হ্যাঁ, আসলে আমাদের বিভিন্ন হাই রকম। কারেন্ট মেজার করার জন্য মানে আমাদের সিটির সাইজটা বড় হতে হবে, আর যদি লো কারেন্ট মেজার করতে হয় তখন সিটির সাইজটা ছোট থাকতে হয়। তো বুঝতে হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো আমাদের দুই ধরনের সিটি কিন্তু আমাদের লাইনে কানেক্ট করতে হয়, একটা হচ্ছে প্রোটেক্টিভ সিটি, আর একটা হচ্ছে মেজারিং সিটি। এখন যদি কোশ্চেন আসে যে কেন দুই ধরনের সিটি, কারণ আমরা তখন অ্যান্সারটা দিব কি, কারণ আমরা যদি শুধু মেজারিং সিটি ইউজ করি, তাহলে হাই কারেন্টের কারণে আমাদের কোডটা স্যাচুরেটেড হয়ে যাবে, যার ফলে আমাদের সেকেন্ডারি কারেন্ট জিরো হয়ে যাবে। সো আমরা কারেন্ট পাবো না, সো প্রোটেকশন হবে না। এই জন্য আমাদের প্রোটেক্টিভ সিটি আমরা ইউজ করি। সো কোড সাইজ যদি আমরা বাড়াই, তাহলে আমরা প্রোটেক্টিভ সিটি ইউজ করতে পারবো। আচ্ছা, সো নেক্সট পয়েন্ট আমরা চলে যাই। আচ্ছা, এইগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। সো এই যে দেখো সিটি গুলা কিভাবে দেখতে হয়, এটা ফিজিক্যালি দেখতে কিরকম সেটা যদি আমরা একটু দেখি, যে এটা হচ্ছে কি আমাদের সিটি, এই সিটি কিভাবে কানেক্টেড থাকে। এটা হচ্ছে উইন্ডো টাইপ সিটি, এটা উইন্ডো, এটা এই জন্য এটাকে আমরা উইন্ডো টাইপ সিটি বলি। এই যে সিটিটা, এই সিটির ভিতর দিয়ে আমাদের কানেকশন আসবে এরকম, এই উইন্ডোর ভিতর দিয়ে আমাদের কিন্তু ওয়্যারটা পাস করবে। তার মানে আমাদের প্রাইমারি সাইড, এই যে সিটির যে প্রাইমারি সাইড, এটাই কিন্তু এই ওয়্যারটা, এই প্রাইমারি সাইডটা এটার ভিতর দিয়ে যাবে। তাহলে সেকেন্ডারি সাইডে কিভাবে আমাদের কারেন্ট পাবো? এই প্রাইমারি সাইডে যখন কারেন্ট যাবে, এদিক দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে একটা, এর চারপাশে কারেন্ট গেলে তার চারপাশে একটা কি হবে, ফ্লাক্স ইনডিউসড হবে। এই ফ্লাক্সের কারণে এই চারপাশে যে কোডটা আছে সেটার মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, এবং এই টার্মিনাল দুইটা থেকে, এখানে দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালে দিয়ে যদি আমি, এই দুইটা টার্মিনাল থেকে যদি আমি সরি এই দুইটা
দুইটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে। এই দুইটা টার্মিনালে যদি আমি একটা অ্যামিটার কানেক্ট করি তাহলে আমাদের কি হবে, এখানে যদি আমরা একটা অ্যামিটার কানেক্ট করি তখন এটা অ্যামিটার দিয়ে সে কারেন্টটাকে মেজার করতে পারবে। সো এই কারেন্ট যাবে, কারেন্ট গেলে চারপাশে একটা ফ্লাক্স ইনডিউসড হবে, ফ্লাক্সটা এই কোরকে কাট করবে, কোরকে কাট করলে ফ্লাক্স এই কোরের ভিতরে যে ওয়াইন্ডিংটা থাকবে এই ওয়াইন্ডিং থেকে ওয়াইন্ডিং এর আউটপুটে আমরা একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটা আমরা অ্যামিটার দিয়ে মেজার করতে পারবো। সো এই যে ওয়্যারটা আমরা যে বললাম, এই ওয়্যারটা হবে থিক ওয়্যার, এটা মোটা ওয়্যার, কারণ এখানে কারেন্টটা যাচ্ছে কি অনেক হাই কারেন্ট। সো এই হাই কারেন্টটা মেজার করার জন্য এটা অনেক থিক হবে। ক্রস সেকশনাল এরিয়া থিক মানে হচ্ছে এর ক্রস সেকশনাল এরিয়াটা অনেক মোটা হবে। আর সেকেন্ডারি যে টার্মিনালটা থাকবে, এই সেকেন্ডারি টার্মিনালের আউটপুটটা কি, সেকেন্ডারি টার্মিনালের আউটপুট হচ্ছে লো কারেন্ট, তাই না? সো এটা হবে থিন ওয়্যার, এটা অথবা ফাইন ওয়্যারও বলি এটাকে আমরা, এটাকে ফাইন ওয়্যারও বলি অথবা খুবই পাতলা ওয়্যার আমরা ইউজ করি, কারণ এটা খুব কম কারেন্ট কিন্তু এটা মেজার করতেছে, এবং কিন্তু এটার নাম্বার অফ টার্নস কি হবে, বেশি হবে, কারণ নাম্বার অফ টার্নস যত বেশি হবে ভোল্টেজ তত বাড়বে, কারেন্ট তত কমবে। সো এখানে 100/5 যদি বলি বা 100/1 যদি বলি, 100/1 মানে হচ্ছে তার প্রাইমারিতে একটা টার্ন, সেকেন্ডারিতে হচ্ছে 100টা টার্ন, তার মানে সে কারেন্টটাকে 100 ভাগের 1 ভাগ করে আমাদের সেকেন্ডারিতে দেখাবে। সো 100/5 মানে প্রাইমারিতে যদি 5 অ্যাম্পিয়ার 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সেকেন্ডারিতে যাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। আরেকটাও সিটি হয় যেটাকে আমরা বলি বার টাইপ সিটি, এটা হচ্ছে বার টাইপ সিটি। এটা একেবারে এখানে যেরকম ইন্ডাকশন প্রসেসে তার চারপাশে আমাদের একটা ভোল্টেজ ফ্লাক্স কাট করতেছে, তার ফলে একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে এবং যার ফলে আমাদের মিটারে শো করতেছে। তোমরা তো ক্ল্যাম্প অন মিটার দেখছো সবাই, তাই না? ক্ল্যাম্প অন মিটার দেখছো না জি স্যার। জি স্যার। মেশিন ল্যাবে? মেশিন ল্যাবে জি, স্যার। যখন ক্ল্যাম্প অন মিটার দেখছো, সেই ক্ল্যাম্প অন মিটারটাও কিন্তু সিটি একটা। এই ক্ল্যাম্প অন মিটারে কিন্তু আমাদের ফিজিক্যালি কোনো টাচের দরকার লাগে না, আমরা কিন্তু জাস্ট একটা ওয়্যারকে কি করি, ওইটাও তো স্যার ওয়্যারের মধ্যে কি পরিমাণ কারেন্ট আচ্ছা কথাটা কেটে কেটে আসতেছে আবার, আমি ঠিক বুঝতে পারতেছি না। তো এটাও কিন্তু হচ্ছে কি, হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কথা কেটে কেটে আসছিল, আমি বুঝতে পারছিলাম না। সো এটাও কিন্তু অনেকটা ক্ল্যাম্প অন মিটারের মতোই, ঠিক আছে? সো এখানে আমাদের লাইনটা আসবে, আর এদিকে আমাদের ইন্ডাকশন প্রসেসে এখানে ভোল্টেজ ইনডিউস হওয়ার কারণে এখানে অ্যামিটার দিয়ে যদি আমি কানেক্ট করি তাহলে অ্যামিটার শো করবে। আর এটা হচ্ছে বার্ড টাইপ সিটি, অর্থাৎ এটার একটা কোড থাকবে। সো কোডের একটা প্রাইমারি সাইড থাকবে, একটা সেকেন্ডারি সাইড থাকবে, যেটা নর্মাল প্রসেসে নর্মাল ট্রান্সফরমার গুলোয় হয়। তো প্রাইমারি সাইডে আমাদের এই যে প্রাইমারি কারেন্টটা যাবে এই দিক দিয়ে, এই যে বারের ভিতর দিয়ে, আর সেকেন্ডারি সাইড থেকে আমরা আউটপুটটা নিব। সো এই দুই ধরনের সিটি হয় আমাদের, একটা হচ্ছে উইন্ডো টাইপ, যেটা হলো একটা মানে একটা ফাঁকা অংশ থাকবে যেটাকে আমরা বলছি উইন্ডো। সো উইন্ডোর ভিতর দিয়ে প্রাইমারি সাইডটা যাবে, প্রাইমারি কয়েলটা যাবে, আর সেকেন্ডারি সাইড থেকে আমরা কারেন্টটা মেজার করব। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সো এরপরে আমরা চলে আসি যে এসিটিটা কিভাবে কারেন্টটা মেজার করতেছে, সেটাই যে এখানে যদি আমরা একটা অনলাইন ডায়াগ্রাম দিয়ে দেখাই, তো এটা হচ্ছে যে লোডটা, এই লোডে এটা হচ্ছে যে প্রাইমারি সাইড, এই প্রাইমারি সাইড, আর এটা হচ্ছে যে সেকেন্ডারি সাইড। সো প্রাইমারি সাইডে এই যে লাইন কারেন্টটা যাবে, প্রাইমারি সাইডে এই পার দিয়ে লাইন কারেন্টটা যাবে লোডের ভিতর দিয়ে, আর সেকেন্ডারি সাইডে আমরা কারেন্টটা মেজার করব। এটা একটা অ্যামিটার, বিটা হচ্ছে যে একটা অ্যামিটার, এই অ্যামিটার এখানে বসাবো সেকেন্ডারি টার্মিনালের সাথে অ্যামিটার বসাবো। তার মানে সেকেন্ডারি সাইড থেকে আমাদের যাবে কোথায়, অ্যামিটারে কানেকশন। এটাকে আমরা বলি সিঙ্গেল রেশিও সিটি। সিঙ্গেল রেশিও সিটি মানে হচ্ছে এটার একটাই রেশিও থাকবে, যেমন 100/5, তার মানে এর সেকেন্ডারিতে টার্ন থাকবে হচ্ছে গিয়ে 100টা, প্রাইমারিতে টার্ন থাকবে হচ্ছে 5টা। সো এটাকে আমরা বলতেছি সিঙ্গেল রেশিও সিটি। আচ্ছা তাহলে ডুয়েল রেশিও সিটি কোনটা, বা মাল্টি রেশিও সিটি? সো এখানে দেখতে পাচ্ছি আমরা মাল্টি রেশিও সিটি, অর্থাৎ সেকেন্ডারিতে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা ভাগ হচ্ছে 200/5, একটা ভাগ হচ্ছে 400/5। তো এখানে আমরা এটা 200/5, এখানে এটা জাস্ট একটা এক্সাম্পল আকারে দেখানো হচ্ছে, এটা 100/1 হতে পারে, বিভিন্ন ধরনের রেশিও হতে পারে, বাট এখানে আমরা দুইটা রেশিও ইউজ করতেছি। এই জন্য এটাকে আমরা বলতেছি মাল্টি রেশিও সিটি। কিভাবে দুইটা রেশিও পাচ্ছি, এখানে একটা ট্যাপিং করা আছে, খেয়াল করে দেখো, এখানে এখানে এটা হচ্ছে লো রেঞ্জ আর এটা হচ্ছে কি হাই রেঞ্জ। সো এটা কেন দরকার, এটা কেন দরকার সেটা একটু আমি বলি। ফর এক্সাম্পল
আমি এখানে একটা অ্যামিটার পুট করতে চাচ্ছি, যে অ্যামিটারের রেটিংসটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ম্যাক্সিমাম সে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারবে, এর বেশি কারেন্ট সে মেজার করতে পারবে না। এখন আমার লাইনে কারেন্ট যাচ্ছে 200 অ্যাম্পিয়ার, ধরো লাইনে কারেন্ট যাচ্ছে, লোড কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার। তো 200 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে আমাদের সেকেন্ডারিতে কত কারেন্ট যাবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। এখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এটা কিভাবে ধরলাম আমরা? এই যে সিটিটা, এই এতটুকু সিটি আমরা ইউজ করতেছি 200/5, তার মানে এই যে এই জায়গায় যদি আমি একটা অ্যামিটার পুট করি, তাহলে সে দেখাবে কত রিডিং? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। সে 5 অ্যাম্পিয়ার দেখালে তাকে তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর 200/5 দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল রিডিং সে দেখাবে। কিন্তু যদি লোডটা বাড়াই, লোড যত বাড়বে, লোড আমরা যদি ধরো যে আমাদের লোড বেড়ে যাচ্ছে, লোডটাকে যদি আমরা ডবল করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের লাইন কারেন্টটা বেড়ে যাবে। লাইন কারেন্টটা 200 অ্যাম্পিয়ারের জায়গায় 400 অ্যাম্পিয়ার। তো 400 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে কি এখানে সে আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে? যদি এই রেশিওতে আমরা ইউজ করি, না স্যার, এই জায়গায় অ্যামিটার যদি পুট করি, কত কারেন্ট দেখাবে সে? তখন তো সে দেখাবে না। 200 অ্যাম্পিয়ারে কত অ্যাম্পিয়ার কারেন্ট দেখাতো? 5 5 5 তাহলে 400 অ্যাম্পিয়ারে কত দেখাবে? 200 তে 5 থেকে 4 দেখাবে। 4 4 দেখাবে। 200 তে 5 হলে 400 তে 10 স্যার 10 স্যার 200 তে 5 অ্যাম্পিয়ার, তাহলে 400 অ্যাম্পিয়ার গেলে কত অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে? 5 না স্যার, 10 অ্যাম্পিয়ার স্যার। বুঝো না? 200 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 200/5 সিটি, ঠিক আছে? 200/5, তার মানে এখানে 200 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে কত দেখাবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা, তাহলে 400 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট? 10 অ্যাম্পিয়ার না স্যার, 10 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে, সিম্পল, ঠিক আছে? সো 10 অ্যাম্পিয়ার কারেন্ট, কিন্তু মিটারের রেটিং কত? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের রেটিং। এখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি মিটারের ভিতর দিয়ে যায়, তাহলে কি মিটারটা পুড়ে যাবে না? হ্যাঁ স্যার। জি স্যার। তো মিটারটা পুড়ে যাবে, তার মানে কি আমি এই পয়েন্টে কানেক্ট করতে পারবো না না স্যার। স্যার। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নাম্বার অফ টার্নস বাড়াতে হবে। নাম্বার অফ টার্নস বাড়ালে কি হবে? যেহেতু এটা 10 অ্যাম্পিয়ার, এখানে 10 অ্যাম্পিয়ার চলে আসতেছে, নাম্বার অফ টার্নস বাড়ালে কি হবে? ভোল্টেজ বাড়বে, কারেন্ট কি হবে? কমে যাবে। কমে যাবে। সো নাম্বার অফ টার্নস বাড়াবো, নাম্বার অফ টার্নস যদি বাড়াই, অর্থাৎ আমি যদি 400/5 ইউজ করি, তাহলে আমাদের কি হবে? নাম্বার অফ টার্নস এখন যাচ্ছে কত? 400 অ্যাম্পিয়ার। 400 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে সে কত দেখাবে? 5 অ্যাম্পিয়ার কারেন্টই দেখাবে। তার মানে ওই মিটার ইউজ করেই কিন্তু আমরা এই কারেন্টটা মেজার করতে পারতেছি। কিন্তু আমরা এদের এখানে ট্রান্সফরমেশন রেশিওটা তখন কত হবে? 400/5। তার মানে আমাদের এখানে 400/5 দিয়ে গুণ করে কিন্তু অ্যাকচুয়াল রিডিংটা আমাদের পেতে হবে। কিন্তু আমাদের অ্যামিটার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না। অ্যামিটার কিন্তু ওই অ্যামিটার দিয়ে কিন্তু আমরা এই যখন লোড কারেন্টটা কম, তখনও কিন্তু আমরা কারেন্টটাকে মেজার করতে পারছি, এবং যখন লোড কারেন্টটা বেশি, তখনও কিন্তু কারেন্টটাকে আমরা মেজার করতে পারছি। এটা কি বোঝা গেছে মাল্টি রেশিও সিটি কেন ইউজ করতে হয়? বুঝতে পারছি স্যার। মাল্টি রেশিও সিটি ইউজ করার দরকার শুধুমাত্র তখনই যেখানে লোড কারেন্টটা বাড়ার বা ফিউচারে লোডটাকে বাড়ানো কোনো স্কোপ থাকবে, সেই সব জায়গায় শুধুমাত্র আমার মাল্টি রেশিও সিটি ইউজ করব। কিন্তু যেখানে আমাদের লোড বাড়ার আর কোনো লোড আমরা আর বাড়াবো না, যেখানে আমাদের লোড বাড়ানোর আর কোনো প্রভিশন নাই, সেসব জায়গায় আমাদের মাল্টি রেশিও সিটির দরকার নাই, সেখানে আমাদের সিঙ্গেল রেশিও সিটি ইউজ করলে চলবে। কিন্তু আমাদের যদি মনে করি যে না, ফিউচারে আমাদের এখানে আরো বেশি লোড আমরা কানেক্ট করতে হতে পারে, তো সেসব ক্ষেত্রে আমরা মাল্টি রেশিও সিটি ইউজ করতে পারি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে জিনিসগুলা বললাম, এই জিনিসগুলা একটু ভালো করে মনে রাখবে। এরপরে যেগুলো আছে মাল্টি রেশিও সিটি যেটা আমরা বললাম, সেটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, সেই এক্সপ্লেনেশনটা দেখে নিবা। যে আমরা যখন 200 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তাহলে আমরা এই যে x2 x3 টার্মিনাল অথবা x1 x3 টার্মিনালে থেকে নিলে আমাদের কত কারেন্ট যাবে সেটা বলে, এই টার্মিনাল গুলোর নাম্বার দেওয়া আছে x1 x2 x3। সো x2 x3 থেকে নিলে আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, আর x1 x3 নিলে আমরা 5 অ্যাম্পিয়ার পাবো, কিন্তু বেশি কারেন্টের জন্য 400 অ্যাম্পিয়ার কারেন্ট দিলেও এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে। কিন্তু এখানে 400 অ্যাম্পিয়ার কারেন্ট দিলে এখানে আমরা যদি মেজার করি, তাহলে দেখবো যে এখানে আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। সো এখানে আমরা মিটার কানেক্ট করতে পারবো না। সো এখানে আমাদের মিটার কানেক্ট করতে হবে। যদি আমরা এখানে মিটার কানেক্ট করি, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্টই দেখাবে, কিন্তু আমাদের এই ট্রান্সফরমেশন রেশিও তখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমাদের 400/5 দিতে হবে। স্যার এই কানেকশন কি ম্যানুয়ালি, লাইক লোড যখন বাড়াবো, মানে লোড বাড়ানোর সাথে সাথে এটা আমাদের দুইটা প্রসেস। একটা হচ্ছে কি আমাদের লোড কতটুকু বাড়াবো সেটা তো আমাদের হাতে, তখন আমরা রেশিওটা চেঞ্জ করে ফেলতে পারি। আর যদি লোডটা যদি ডাইনামিক হয়, সবসময় যদি চেঞ্জ হতে থাকে, তখন আমাদের এরকম একটা ডাইনামিক অপশন রাখা যেতে পারে যে আমাদের ট্যাপিংটাও
ট্যাপিংটাও অটোমেটিক্যালি চেঞ্জ হবে, সেটাও আমরা করতে পারি, সেটাও করা সম্ভব, যে আমরা লোড বাড়ার সাথে সাথে যেন ট্যাপিংটা চেঞ্জ হয়ে যায় এবং সাথে সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাও যেন চেঞ্জ হয়ে যায়। তো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো। না আচ্ছা, তো এ পর্যন্তই তোমরা আজকে ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। তোমাদের এই লেকচার নোটটা আপলোড করে দিব, তোমরা একটু দেখে নিও। ওকে স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।